আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে ন্যারেশন নিয়ে আমি আলোচনা করব। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের উভয়ের জন্য এই টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা শুরু করি। আমরা গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যে প্রতিদিনই তোমাদের ধারাবাহিকভাবে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করা হবে, অ্যানালাইসিস করা হবে। পরীক্ষা কখন কোন ধরনের প্রশ্ন আসে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে। সে ধারাবাহিকতা আজকে আবার শুরু করছি, ন্যারেশন নিয়ে আলোচনা করতেছি। তো ন্যারেশনটা তোমার এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয়ের ক্ষেত্রে, তবে আজকের এই ক্লাসটা মূলত স্পেশালভাবে শুধুমাত্র এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য তৈরি করা। তাহলে আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দেব। এই ন্যারেশনটা আমরা কিভাবে করি এই বিষয়টা নিয়ে আলোচনা। যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে দেখো আলোচনা করি আমরা ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে উক্তি, এটাও তোমরা জানো। এবং ন্যারেশন দুই প্রকারের হয়ে থাকে, তার একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো তোমাদের পরীক্ষার্থী যারা এসএসসি পরীক্ষার্থী স্বভাবতই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয়। এক্ষেত্রে একটা প্যাসেজ বলতে সেখানে 4টা 5টা 3টা বাক্য দেওয়া থাকে, সেই বাক্যগুলোকে তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যখন প্যাসেজ ন্যারেশন আসে তখন কিন্তু তোমাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। তার প্রথম বিষয়টা হচ্ছে এই প্যাসেজ ন্যারেশনের ভিতরে থাকেন একজন বক্তা এবং একজন শ্রোতা, যাকে আমরা বলি একজন লিসেনার আর একজন হচ্ছে স্পিকার। তোমাকে খুঁজে বের করতে হবে কে স্পিকার এবং কে লিসেনার। এরপর তুমি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি পর্যন্ত সেন্টেন্সগুলো আমরা যেভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করেছি সেই ধারাবাহিকতা তোমরা সুন্দরভাবে আস্তে আস্তে করে ন্যারেশনটা করে দেবে। আর প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে স্বাভাবিকভাবে নতুন কিছু শব্দের পরিবর্তন হয়, সংযোজন হয়, এগুলো তো অবশ্যই তোমরা জানো। তাহলে দেখো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে যে ন্যারেশনটা নিয়ে আলোচনা করব এটা ঢাকা বোর্ড 2020 সালে এসেছে এসএসসি পরীক্ষায় এবং সিলেট বোর্ড 2020 সালে এসেছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যা দেখলে হয়তো পরবর্তী প্রশ্নের ধারাটা এবং ভাবটা তুমি বুঝতে পারবে। তো প্রশ্নটা কীরকম ছিল? রিনা সেড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ? Shima said, "It is tough for me to leave bed early. Alas, it is bad habit," said Rina. "If you leave bed early, you can enjoy sound health. Follow my advice." তা এখানে যখন আমরা এটা শুরু করেছি আমরা কিন্তু এখানে স্পষ্ট, এখানে একজন হচ্ছে রিনা আর একজন হচ্ছে সীমা। তাহলে রিনা সেড টু সীমা, তাহলে এখানে আমরা বুঝে গেছি যে রিনা কি, রিনা হচ্ছে স্পিকার আর সীমা হচ্ছে লিসেনার। তাহলে এখানে যে বিষয়টা তোমাকে করতে হবে, তোমাকে দেখতে হবে যে প্রথম বক্তা যে কথাটা বলেছেন সেই কথাটার দূরত্ব কত পর্যন্ত, অর্থাৎ বাক্যটা কোথায় গিয়ে শেষ হয়েছে। তাহলে আমরা এখানে দেখি এখান থেকে ইনভার্টেড কমা শুরু, এই প্রশ্নবোধক বাক্যের এই পর্যন্ত হচ্ছে ইনভার্টেড কমা দেওয়া আছে 1 নম্বর। 2 নম্বর বিষয়টা হচ্ছে বাক্য নির্ধারণ করার পরে তোমাকে নির্ধারণ করতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। তাহলে আমরা নির্ধারণ করলাম এটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, এটা প্রশ্নবোধক, যেহেতু এখানে একটা প্রশ্নসূচক চিহ্ন আছে। এখন তুমি চলে যাও সোজা ওই সেন্টেন্স ন্যারেশনের যে পর্যায়টা তোমার মনে আছে সেই বিষয়টায়। যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা কি করি, ইফ অথবা ওয়েদার বসিয়ে দিই ইনভার্টেড কমার বিপরীতে। আর যদি সেটা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় এই ক্ষেত্রে কিন্তু ইফ অথবা ওয়েদার বসে না, সেখানে কিন্তু উক্ত ডব্লিউএস ওয়ার্ডটাই কনজাংশন হিসাবে কাজ করে। তাহলে হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন হচ্ছে এটা কোন ধরনের টেন্স, তাই যেহেতু এখানে আমার ডো নট ব্যবহার করা হয়েছে সুতরাং বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট। এখন যদি আমরা এই লাইনটাকে পরিবর্তন করি তাহলে আমরা দেখব রিনা আক্সড সীমা। রিনা আক্সড কেন হলো? যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাজে সেট পরিবর্তন হয়ে আক্সড হয়েছে। তাহলে রিনা আক্সড সীমা হোয়াই শি। যদি দুটা ব্যক্তি স্পিকার এবং লিসেনার উভয়ই একই জাতের হয়, একই লিঙ্গের হয়, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই প্রথম বা দ্বিতীয় যে স্পিকার এবং লিসেনার উভয়েরই ব্র্যাকেটের ভিতরে তুমি নামটা রাখবে। আর যদি দুইজন দুই লিঙ্গের থাকে তাহলে এই ক্ষেত্রে আবার নামটার প্রয়োজন হয় না। তাহলে রিনা আক্সড সীমা হোয়াই শি, এই শি হচ্ছে সীমা, এখানে ডো নট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তনে পাস্ট ইনডেফিনিটে চলে গেছে। তাহলে ডোন্ট পরিবর্তন হয়ে চলে আসলো ডিড। তাহলে রিনা আক্সড সীমা হোয়াই শি ডিডন্ট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। এখন এই কথাটার আবার সীমা উত্তর দিয়েছে। সীমা বলছে কি, ইট ইজ টু
ফর মি টু লিভ বেড আর্লি। এটা তার জন্য খুব কঠিন, কষ্টদায়ক, সেই সময় উঠতে পারে না। তাহলে সীমা কি বলছে? সীমা সেড দ্যাট ইট ওয়াজ, ইট ইজ ছিল, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তোমরা জানো এবং বুঝো, এই জন্য এটা দ্যাট দ্বারা যুক্ত করা হয়েছে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে এখানে ওয়াজ দেওয়া হয়েছে। তাহলে ইট ইজ ট্রু ফর মি টু লিভ বেড আর্লি, তাহলে সীমা সেড দ্যাট ইট ওয়াজ ট্রু ফর হার, অর্থাৎ সীমার পরিবর্তে এখানে হার। এখানে কিন্তু টু লিভ বেড আর্লি। ওকে, তারপরে দ্বিতীয় লাইনটা আসছে এলাস ইট ইজ ব্যাড হ্যাবিট সেড রিনা। রিনা, এখানে দেখো এলাস যেহেতু আছে, সুতরাং এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা যখন আমরা পাই, তখন সেটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য এই কনজাংশন অনুযায়ী আমরা কিছু শব্দ ব্যবহার থাকি। যেহেতু এলাস শব্দের অর্থ হচ্ছে হাই হাই, সর্বনাশ হয়ে যাওয়া ইত্যাদি, এটা একটা দুঃখের বিষয়, সেই জন্য এখানে দেখানো হয়েছে এলাস ইট ইজ ব্যাড হ্যাবিট সেড রিনা, সেই জন্য বলা হয়েছে রিনা এক্সক্লেমড উইথ সরো। এই এলাস শব্দটা থাকার কারণে, যেহেতু এটা এক্সক্লেমেটরি সাইন, এখানে লেখা হয়েছে এক্সক্লেমড উইথ সরো। এরপর ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এটা একবার ডাইরেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে এটা আমরা দ্যাট দ্বারা যুক্ত করে দিয়েছি, ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট। ওকে, তারপর 3 নম্বরে দেখো সেড রিনা, তারপর আবার বলছে ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ ফলো মাই অ্যাডভাইস। এখানে সাউন্ড হেলথ এখানে শেষ করেছে, তারপর ফলো মাই অ্যাডভাইস এখানে এসে তার কমপ্লিট, অর্থাৎ সে কথাটা দুইবার বলেছে। আর একটা হচ্ছে ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, আবার বলছে ফলো মাই অ্যাডভাইস। এখন এখানে আমরা কি করেছি? ইফ ইউ লিভ সেড রিনা, যেহেতু রিনা এটা বলেছে, তাহলে সি, আর এখানে আমরা ব্র্যাকেটে রিনা লিখেছি। তুমি যদি কোনো কারণে ভুল করে বা সময়ের অভাবে এখানে এটা না লিখতে পারো, তাতেও কোনো সমস্যা নেই, পরীক্ষক তোমাকে নাম্বার দেবেন। কারণ যিনি পরীক্ষক, যিনি তোমার পেপার দেখবেন, তারা অনেক এক্সপার্ট, ওনারা এটা বুঝবেন কে কাকে বলছে, তবে এটা উল্লেখ করা সবচেয়ে ভালো। তাহলে সি অলসো অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড আমরা কেন লিখি? একটার পর যদি আরেকটা এরকমভাবে যদি কথাগুলো বলতে থাকে, সে অলসো অ্যাডেড দ্যাট ইফ শি লেফট বেড আর্লি সীমা কুড এনজয়, শি কুড অর্থাৎ কে? সীমা, শি কুড এনজয় এ সাউন্ড হেলথ সেড রিনা ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। এটুক বলেছে, কাকে বলছে? সীমাকে। তাহলে সীমাকে বলা হচ্ছে সীমা, যদি তুমি খুব ভোরে উঠো, বেড ছাড়ো, এই যে শি কুড এনজয় এ সাউন্ড হেলথ। ওকে, শি অলসো রিকোয়েস্টেড, আবার সে বলছে ফলো মাই অ্যাডভাইস। এখানে যে অ্যাডভাইসটা করা হয়েছে সেটা অনুরোধ হিসাবে দেখানো হয়েছে। সে অলসো রিকোয়েস্টেড হার, কাকে অনুরোধ করেছে? সীমাকে। সে অলসো রিকোয়েস্টেড হার টু ফলো রিনা, রিনার, তাহলে রিনার প্রনাউন ফর্মটা এখানে হার হবে। রিনা, রিনা হচ্ছে প্রনাউন, ফলো হার অ্যাডভাইস, রিনার প্রনাউনটা হচ্ছে হার অ্যাডভাইস। এখন যদি এটাকে সার্বিকভাবে আমরা দেখি, তাহলে রিনা সেড টু সীমা হোয়াই ডোন্ট ইউ গো গেট আপ আর্লি ফ্রম স্লিপ। সীমা সেড ইট ইজ নো ফর মি টু লিভ বেড আর্লি alas it is bad habit said Rina. If you live bed early you can enjoy sound health, follow my advice. Rina asked Sima why she didn't get up early from sleep. Sima said that it was true for him to leave bed early. Rina exclaimed to sorrow that it was bad habit. She also added that if she left bed early, she could enjoy a sound health. She also requested her to follow her advice. এরপরে 2 নম্বর যেটা আছে, এখানে যে বিষয়টা ছিল, এখানে হচ্ছে where do you like to go, কোথায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে, এটা টিকেট অফিসার তাকে জিজ্ঞাসা করছে। তাহলে said the ticket officer where do you like to go, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, WS ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দ্য টিকেট অফিসার আস্কড দ্য লেডি, WS ওয়ার্ড এখানে ঠিক আছে, where, এই যে আমাদের এখানে ইনভার্টেড কমার পরিবর্তে কোনো প্রকার কনজাংশনের প্রয়োজন নাই, যেহেতু এটা WS ওয়ার্ড দ্বারা প্রশ্নটা শুরু হয়েছে, তাহলে আমরা লিখে দিলাম where। কাকে জিজ্ঞাসা করেছে সেই সংবাদটা কিন্তু আমরা পরবর্তী লাইনে গিয়ে পেয়েছি,
যেখানে একজন উত্তর দিয়েছেন টু রাজশাহী যেতে চায়, আর সে হচ্ছেন একজন লেডি, আর লেডি হওয়ার কারণে আমরা এখানে ধরেছি শি। ওকে, দ্য টিকিট অফিসার আস্কড দ্য লেডি হোয়ার শি লাইক টু গো। যেহেতু এখানে লাইক ছিল, এটা প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট পরিবর্তন হয়ে পাস্ট ইনডেফিনিট হয়, আমরা লাইকটি লিখেছি। তারপর টু গো শেষ। এখন কিন্তু এই সেড দ্য লেডি, এই যে টু রাজশাহী, এটা কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। কিন্তু কথা ছিল বাক্যের শুরুতে, অর্থাৎ প্রথমে রিপোর্টিং ভার্ব হবে, তারপর রিপোর্টেড স্পিচ হবে। তো প্যাসেজ নারেশনের সবচেয়ে বড় যে কাজটা, সবচেয়ে বড় যে ধাঁধাটা, সেটাই হচ্ছে তোমাকে রিপোর্টিং ভার্বটা এলোমেলো করে দেবে, যে তারা পরীক্ষক দেখবেন যে আসলে কি তুমি বুঝতে পারো কিনা, খুঁজে বের করতে পারো কিনা। তা আমরা তো জানিস, যখনই আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো, আমরা রিপোর্টিং ভার্বটাকে অবশ্যই ধরে সামনে নিয়ে আসবো, তারপর রিপোর্টেড স্পিচের কাজ শুরু করব। তাহলে সেড দ্য লেডি, এটার আনসারে আমরা বলবো দ্য লেডি রিপ্লাইড দ্যাট। যেহেতু তাকে জিজ্ঞাসা করার পরে তিনি উত্তর দিয়েছেন, অনেক সুন্দরভাবে লিখে দিয়েছেন। দ্য লেডি রিপ্লাইড দ্যাট। দ্যাট দেওয়ার কারণ হচ্ছে এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা এখানে দ্যাট দিয়েছি, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। শি উড লাইক, আবার এখানে আছে শি উড লাইক টু গো টু রাজশাহী। শি উড লাইক এই কথাটা কিন্তু এখানে কোথাও তোমার নেই, কিন্তু এখানে সে শুধু একটা কথায় উত্তর দিয়েছে টু রাজশাহী, অর্থাৎ এইটার সাথে একটা মিল করে হোয়ার ডু ইউ লাইক, কোথায় যেতে আগ্রহী, কোথায় যেতে পছন্দ বা কোথায় যেতে চান, এই কারণে এখানে উড লাইক শব্দটা ওই লাইকের অর্থ অনুযায়ী এখানে উড লাইক শব্দটা ব্যবহার করা হয়েছে। সেড দ্য লেডি, তাহলে টু গো টু রাজশাহী। এখন দেখো আবার এখানে বলা হয়েছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাসেস। হাউ মেনি টিকিটস, কয়টা টিকিট প্রয়োজন, ডু ইউ নিড আপনার প্রয়োজন, টু বাই ক্রয় করবেন, অ্যান্ড অফ হুইচ অফ ক্লাস, ফার্স্ট ক্লাস টিকিট দেবো না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, এই বিষয়টা টিকিট মাস্টার আবার ওনার কাছে জানতে চেয়েছে। 3 ফার্স্ট ক্লাস টিকিট। এটুক শেষ হওয়ার পরে তিনি কিন্তু আবারও আনসার করে ফেলেছেন 3 ফার্স্ট ক্লাস টিকিটস। এই অংশটা কিন্তু সি অর্থাৎ মহিলার, আর হাউ মেনি টিকিটস ডু ইউ নিড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাসেস, এটা হচ্ছে প্রথম বক্তা বা টিকিট মাস্টারি। এটা আনসারটা করা হয়েছে দ্য অফিসার ফার্দার আস্কড, পুনরায় জিজ্ঞাসা করা। ফার্দার আস্কড হার হাউ মেনি টিকিটস সে নিডেড টু বাই অ্যান্ড অফ হুইচ ক্লাসেস। আনসার এসেছে 3 ফার্স্ট ক্লাস টিকিটস। The lady replied that she needed 3 first class tickets. Okay, এরপর আছে here are the tickets and they will cost you 3000 টাকা। বলছে যে আপনি টিকিট নেন, আমাকে 3000 টাকা দেন। ওকে, এখানে গিয়ে দেখো আবার হচ্ছে দ্য অফিসার প্রোভাইডেড দ্যাট। এখানে প্রোভাইডেড শব্দের অর্থ হচ্ছে প্রদান করা বা দেওয়া। দ্য অফিসার প্রোভাইডেড দ্য টিকিটস অ্যান্ড ইনফর্মড হার দ্যাট দোজ উড কস্ট। এখানে আমাদের দেখো আসে উইল, এখানে আমরা উড বসিয়ে দিয়েছি। উড কস্ট হার 3000 টাকা। এইভাবে প্রতিদিনই তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে, যে প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করব, এবং এই প্রশ্নগুলোর ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলবে। প্রতিদিন দেখা হবে। সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।